দীর্ঘদিন জামায়াত ইসলাম কিন্তু ক্ষমতার বাইরে রয়েছে। আওয়ামী সরকারের আমলে সবচেয়ে গুম, খুন বা অত্যাচার, নিপীড়নের শিকার সবচেয়ে বেশি হয়েছে জামায়াত ইসলামের নেতাকর্মীরা। আসন সমঝোতার কারণে যে জামায়াতের ইসলামী তৃণমূলের যে নেতাকর্মী এবং ভোটারদের মধ্যে যে চাপা অসন্তোষ দেখা দিয়েছে, এটা কি আসলে দলের নির্বাচনের কৌশলের জন্য আসলে কতটা ঝুঁকিপূর্ণ বলে মনে হয়? অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী এবং প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে এখন আর নেই এবং তার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজকে তার তৃতীয় এবং শেষ দিন চলছে। তো আমরা জাগরণীদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আজকে সেই শোক এবং সমবেদনা জানাচ্ছি। যেটি প্রশ্ন করছিলেন যে জামায়াতের যে আসন সমঝোতার প্রেক্ষিতে যেটি দেখা যাচ্ছে যে তৃণমূলে এক ধরনের চাপা অসন্তোষের কথা জিজ্ঞেস করছিলেন। আমরা এখন পর্যন্ত যে কয়েকজন রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে জামায়াত ইসলামী কিংবা হেফাজতে ইসলাম, যারা খিলাফত মজলিস, ইসলামী আন্দোলন, অনেকের সঙ্গে কথা বলেছি। আপনি জানেন যে দীর্ঘদিন জামায়াত ইসলাম কিন্তু ক্ষমতার বাইরে রয়েছে। দীর্ঘদিন টানা 17 থেকে 18 বছর তারা ক্ষমতার বাইরে রয়েছে এবং বিরোধী দলে থাকা অবস্থায় যখন সাবেক আওয়ামী সরকারের আমলে সবচেয়ে গুম, খুন বা অত্যাচার, নিপীড়নের শিকার সবচেয়ে বেশি হয়েছে জামায়াত ইসলামের নেতাকর্মীরা। এমন অভিযোগ আমরা দেখেছি যে শুধুমাত্র জামায়াত ইসলাম করার কারণে তাদের অনেকটা প্রকাশ্যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড বা এই যে আয়নাঘরের যে গল্প আমরা যেসব শুনি, শুধুমাত্র জামাত করার কারণেই কিন্তু অনেক নেতাকর্মী এই দুর্দশা হয়েছে। তো স্বাভাবিকভাবেই তারা এখন এই 5ই আগস্টের পরিবর্তনের পর তাদের মধ্যে যে আশা সঞ্চার হয়েছিল যে আগামীতে তারা সংসদে যাবে নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে, সেখানে কিছুটা ভাটা পড়েছে। কীভাবে ভাটা পড়েছে? আপনি জানেন যে এখন বর্তমানে সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে এবং নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং বিএনপি সমমনা যে কয়েকটি দল রয়েছে তারা একদিকে মাঠ গোছাচ্ছে, অন্যদিকে জামাতও যে তার নির্বাচনে যে মাঠ গুছিয়ে ফেলেছিল সেখানে হঠাৎ করেই একটা রদবদল এসেছে। আপনি জানেন যে বেশ কয়েকদিন হলো যে এবি পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, পাশাপাশি এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু তাদের জোটে আসন সমঝোতা, তারা বলছেন যে এটি জোট না, এটি তারা নির্বাচনী একটি সমঝোতা বলছে। তো মূলত এই জোটে অংশগ্রহণ করার ফলে যেটি দেখা যাচ্ছে যে তাদেরকে কিন্তু এনসিপিকে এখন প্রায় 30টি আসনের মতো তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। এনসিপি থেকে 50টির মতো আসন দাবি করা হয়েছিল বলে আমরা শুনতে পেরেছিলাম। তবে সেখানে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে 30টির মতো ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে প্রায় 26টি কনফার্মও করা হয়েছে। পাশাপাশি লিবারেল ডেমোক্রেটিক পার্টি যদি বলি, নেজামে ইসলাম, খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আরও যারা রয়েছেন তাদেরও যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা দিচ্ছেন, চেষ্টা করছেন। কিন্তু আপনি জানেন যে জামায়াত ইসলাম বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম বৃহৎ দল আমরা বলতে পারি এবং বর্তমানে যদি তারা বলছিলেন যে তাদের 300 আসনের সক্ষমতা রয়েছে প্রার্থী দেওয়ার মতো, কিন্তু শুধুমাত্র সমঝোতা এবং জোটের কারণে তাদেরকে ছাড় দিতে প্রস্তুত তারা এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি, একটু আগে সংবাদে বলছিলেন যে প্রায় 100 আসন তারা ছেড়ে দিতে প্রস্তুত। কিন্তু অন্যদিকে যেটি আমরা দেখছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা আসলে এটি মানছেন না এবং না মানার কারণে তাদেরকে আরও আসন বৃদ্ধি হবে কি হবে না, এই যে চূড়ান্ত যে ফলাফল সেটি হচ্ছে না এবং এটি না হবার ফলে বিভিন্ন জায়গায় জামাতের প্রার্থী দেওয়ার পরেও কিন্তু অনেককে বসে যেতে হচ্ছে, বিশেষ করে এনসিপি আসার পর কিংবা খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলনকে প্রার্থী তাদের যে জোটের যারা মনোনীত প্রার্থী তাদেরকে মনোনয়ন দেওয়ার জন্য এবং এই যে সমর্থন দিতে গিয়ে কিন্তু জামাতের অনেক প্রার্থীকে বসে যেতে হচ্ছে। তো এটি স্বাভাবিকভাবেই আসলে দলের জন্য খুব বেশি একটা সুখকর নয় এবং বিশেষ করে যারা নেতাকর্মী রয়েছেন তাদের জন্য সুখকর নয়। শুধুমাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এতদিনে যে দীর্ঘ লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামকে কিন্তু জলাঞ্জলি দিতে হচ্ছে। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে এক ধরনের চাপ অনুভব করছে আমার মনে হয়। এই যে আসন সমঝোতার ফলে যে সম্ভাব্য তৃণমূল নেতাকর্মীরা এবং তৃণমূল বিভাজন বা নেতাকর্মীদের মধ্যে যেই অসন্তোষটা দেখা দিয়েছে, এটি আসলে ভোটের ফলাফলের উপর কেমন প্রভাব ফেলবে? এটা তো অবশ্যই প্রভাব পড়বে। আপনি জানেন যে
বাংলাদেশের যারা নাগরিক তারা কিন্তু এখন পর্যন্ত আমি যে বললাম যে 8 দল সবশেষ এটি আরো 10 দলে পরিণত হয়েছে। এই জামাতে ইসলাম এবং হচ্ছে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া অন্য যেসব দল রয়েছে, যদি আমি এনসিপি রয়েছে নতুন করে যুক্ত হয়েছে, এই হাতে গোনা 2-3টা দল ছাড়া অন্য যেসব দল রয়েছে, নেজামী ইসলাম বাংলাদেশ বা বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি যেটি রয়েছে, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা, তারপর হচ্ছে গিয়ে খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, এই দলগুলোর কিন্তু রাজনৈতিক যে মাঠ পর্যায়ের যে কর্মী খুব বেশি একটা নেই বললেই চলে। সুতরাং তাদের ভোটের মাঠে কিন্তু তাদের ভোটার নেই। আমাদের এখন পর্যন্ত আমাদের যে পূর্ব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু তাদের সারা বাংলাদেশে 2টি আসন কিংবা 3টি আসনের বেশি পাবার মতো তাদের প্রার্থী আসলে নেই। তো স্বাভাবিকভাবেই সেখানে যদি 20টি আসন ছেড়ে দেওয়া হয়, তো আপনি যে 17টি আসন বা 18টি আসন অতিরিক্ত যে আপনি দিচ্ছেন তাদের, সেখানে যেহেতু ভোটারদের আশানুরূপ প্রার্থী পেল না, দলের সিদ্ধান্ত মেনে, যদিও জামাতের একটা নির্দিষ্ট ভোট রয়েছে, ভোট ব্যাংক রয়েছে, তো সেটা আসলে কতটুকু, সেটা তো খুব বেশি না। তো সুতরাং স্বাভাবিকভাবেই যে দলের যদি দলের মনোনীত প্রার্থীর বাইরে যদি অন্য দলের কাউকে সমর্থন করতে হয়, সেই ক্ষেত্রে আসলে ভোটাররা সিদ্ধান্ত নিতে কিছুটা বেগ পেতে হয়, ভোটারদের একটু সিদ্ধান্তহীনতায় ভোগে। তো স্বাভাবিকভাবেই তখন কিন্তু ভোটের মাঠেও কিন্তু এক ধরনের চাপ বা ভোটারদের মধ্যে এক ধরনের চাপ এবং সিদ্ধান্তহীনতায় কিন্তু ভোটের মাঠে ব্যাপক প্রভাব পড়বে বলে আমরা মনে করছি। আচ্ছা, এই যে এনসিপি যখন জামাতের সঙ্গে জোট করলো, এর ফলে কিন্তু অনেক নেতাকর্মীদের আমরা দেখেছি যে পদত্যাগের একটা হিড়িক পড়ে গিয়েছিল, প্রায় 30 জনের মতো চিঠি দিয়েছে। হ্যাঁ, কিন্তু এটা কি আসলে এখন জামাতের ক্ষেত্রে আসলে এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? দেখেন, এনসিপি আর জামাত একেবারে দুই মেরুর 2টি দল আসলে। যদিও তারা আন্দোলন, এই সাবেক সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে সবাই এক, এবং তারা বলছেন যে ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে সবাই এক মঞ্চে এক কাতারে থাকবেন, কিন্তু আদর্শিকভাবে আসলে দুই মেরুর দল। জামাতে ইসলামে আপনি দেখবেন যে তাদের রাজনৈতিক গঠনতন্ত্র কিংবা তাদের যে শৃঙ্খলা, এই শৃঙ্খলার জায়গাগুলো খুবই কঠোরভাবে সবাই পালন করেন। আপনি এখন পর্যন্ত যতগুলো প্রার্থীকে দল থেকে বসে যেতে বলা হয়েছে, অর্থাৎ প্রার্থীদের প্রত্যাহার করতে বলা হয়েছে, আপনি দেখবেন সেখানে কোনো বিদ্রোহী প্রার্থী নাই। জামাতে কিন্তু কোনো বিদ্রোহী প্রার্থী নেই এবং তারা দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো কথা তারা বলেন না, তাদের মধ্যে এক ধরনের শৃঙ্খলা রয়েছে। কিন্তু অন্যদিকে যদি আমরা বলি যে এনসিপি একদম সদ্য নতুন একটা দল, এবং এই দলের মধ্যে বিভিন্ন ঘরানার লোক দিয়ে সৃষ্টি হয়েছিল, স্বাভাবিকভাবেই যেটা হয়েছে যে জামাতের সঙ্গে তাদের এই সমঝোতা, আসন সমঝোতার যে জোট যেটি হয়েছে, এখানে আসার পর আপনি জানেন যে সাথে সাথেই তাসনিম জারা খুবই এই মুহূর্তে আলোচিত একজন প্রার্থী, ঢাকা 8 আসন থেকে তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে। পরবর্তীতে তিনি পদত্যাগ করেছেন। একই সঙ্গে নারী আরও বেশ কয়েকজন, আপনি নুসরাত তাবাসসুম, তারপর হচ্ছে আরও বেশ কয়েকজন প্রার্থী, তারা কিন্তু পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে এবং ইতিমধ্যেই এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তার কাছে চিঠি দিয়েছে। তবে এনসিপির একটি সংবাদ সম্মেলন করে এই বিষয়ে, তখন তারা যেটি বলেছে যে আসলে এই 100 এর বিরুদ্ধে 30 জনের, অপরদিকে আবার প্রায় 170 জনের মতো যারা নেতাকর্মী রয়েছেন তারা আবার সমর্থন করেছেন জামাতের সঙ্গে সমঝোতায় যাওয়াতে। এটি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, যেহেতু দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা থাকে, সর্বোচ্চ সংখ্যক মানুষের সিদ্ধান্তে যেটি উপনীত হয় সেটি মূলত তারা করেন, এবং তারা বলছেন যে যেহেতু দলের একটা বড় অংশই চাচ্ছেন যে জামাতের সঙ্গে এই মুহূর্তে জোট করা যায়, আর যদিও যারা পদত্যাগ করেছেন তারা বলছেন যে মুক্তিযুদ্ধের প্রশ্ন, তারা বলছেন নারী নেতৃত্বের বিষয়ে তারা বলছেন, এবং আদর্শগতভাবে জামাতের সঙ্গে তাদের মেলে না, বিভিন্ন অভিযোগ করেছেন। তবে এনসিপির যারা দায়িত্বশীল এখন রয়েছেন তারা বলছেন যে বিগত সময়ে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সঙ্গে জামাতে জোট হয়েছে, বিএনপির সঙ্গে জামাতে জোট হয়েছে, এবং দীর্ঘ সময় বিএনপির সঙ্গে জামাত জোটবদ্ধভাবে রাজনীতি করেছেন। সুতরাং সেই দিক থেকে এনসিপি যদি জোট করে জামাতের সঙ্গে, এটি আসলে খুব বেশি একটা নির্বাচনের মাঠে প্রভাব ফেলবে বা তাদের দলের মধ্যে প্রভাব ফেলবে তা আসলে তারা মনে করছেন না। তারা মনে করছেন যে এই মুহূর্তে শুধুমাত্র রাজনৈতিক কারণেই এই জোটটি হয়েছে, আদর্শিক ব্যাপার যার যার রাজনীতি তার মতো করেই থাকবে।
আচ্ছা, এই যে আসন সমঝোতা এবং এনসিপির সঙ্গে জামাতের জোট, এই জিনিসগুলো কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া এবং সমালোচনার বিভিন্ন জোর আসলে বেড়ে যাওয়ার ফলে রাজনৈতিক ভাবমূর্তিতে আসলে জামাত ও জোটের জন্য আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়? জোটের প্রভাব হচ্ছে, আমরা 5 আগস্টের পর যেটি ভাবছিল সবাই যে একটি নতুন ধারা রাজনীতি আসলে মানুষ দেখতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমাদের সেই নতুন ধারার রাজনীতি আমরা আসলে দেখছি না। আমি একটা উদাহরণ দেই, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি শুধুমাত্র একটি এমপি হওয়ার জন্যে তার দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছে। একই সঙ্গে আপনি নুরুল হক নূর, যাকে কিনা আমরা সবসময় দেখতাম যে সব জায়গাতেই তার একটা ভূমিকা ছিল আন্দোলন সংগ্রামে, এবং এত পরিমাণে তার নির্যাতন সহ্য করেছেন তিনি, কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে এই নুরুল হক নূর, যিনি কিনা কিছুদিন আগেও বলেছেন বিএনপির হাতে এই দেশ আসলে নিরাপদ নয় বলে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপ দেখেছিলাম, তিনি আবার বলছেন যে বিএনপি ছাড়া এই দেশ কেউ চালাতে পারবেন না। তো আসলে শুধুমাত্র নির্বাচন করার জন্যই এবং ক্ষমতার ওই চেয়ারটার জন্য মানুষ অনেক কিছুই, মানে রাজনীতিবিদরা আমাদের মধ্যে এই যে দল পরিবর্তন করা, নিজের দল ছেড়ে অন্য দলে যাওয়া, এবং রাজনীতিতে শেষ কথা বলতে যেমন কিছু নাই বলা হয়, এটিও আসলে তেমন। আজকে এই যে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া, সেটি স্বাভাবিকভাবে অনেকের মধ্যেই আহত করেছে মানুষকে। তারা যেটি ভাবছিলেন যে এনসিপি তার 300 আসন থেকে নির্বাচন করবে, জামায়াত ইসলাম 300 আসন থেকে নির্বাচন করবে, গণ অধিকার পরিষদ 300 আসন থেকে নির্বাচন করবে, বিএনপি 300 আসন থেকে নির্বাচন করবে, এভাবে করে যে যতটুকু ভোট পায় প্রত্যেকে কিন্তু একটা নিজের দলের যে প্রতি মানুষের যে কতটুকু জনপ্রিয়তা রয়েছে, সেই জনপ্রিয়তা প্রমাণের কিন্তু একটা সুযোগ ছিল এবার, কিন্তু সেই সুযোগটি কিন্তু আমরা আবার হারালাম। যেহেতু আবারও সেই একই পুরনো রাজনৈতিক কৌশল, সেই জোটগতভাবে নির্বাচন করে ক্ষমতায় যাওয়া, এটি কিন্তু হচ্ছে সাধারণ মানুষকে, একজন ভোটারকে আহত করেছে। যদি আমি বলি আমার কথা, আমিও একইভাবে, আমরা যখন ভেবেছিলাম যে প্রত্যেকের সক্ষমতা যাচাই করা হোক, এই যে আজকে আসন সমঝোতা হচ্ছে, আপনি আসন সমঝোতা কেন করছেন? আপনি আসন সমঝোতা না করে আপনি নির্বাচনে করেন, আপনি করে পরবর্তীতে প্রয়োজনে আপনারা একটা ঐক্যবদ্ধ একটা সরকার আপনারা গঠন করেন। কিন্তু এখন যেটি আমরা দেখছি যে এই যে আসন সমঝোতার মাধ্যমে অনেক জনপ্রিয় প্রার্থী তার আসন থেকে সরে যেতে হচ্ছে, আবার যার কিনা 200 আসন, মানে 200 ভোট পাওয়ার যোগ্যতাও নাই, কিংবা 500 আসন ভোট পাওয়ার যোগ্যতা নাই, সে কিন্তু প্রার্থী হিসেবে মনোনীত হচ্ছেন। তো এটি কিন্তু এই আসন সমঝোতার কারণে। সুতরাং এটি সাধারণ মানুষকে, যারা সচেতন, তাদেরকে অবশ্যই আহত করে, এবং এটি নিশ্চয়ই ভোটের মাঠে কিছুটা হলেও প্রভাব ফেলবে। আমি আরেকটা উদাহরণ আপনাকে দেই, বিএনপির যদি একটা উদাহরণ দেই, যে আপনি দেখবেন ব্রাহ্মণবাড়িয়ায় এই দীর্ঘদিন লড়াই সংগ্রাম করা বিএনপির একজন নেত্রী ব্যারিস্টার রুমন ফারহানা, তিনি তারই আসনে এই মুহূর্তে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, অথচ সেখানে শুধুমাত্র সমঝোতার কারণে অন্য একজন প্রার্থীকে বিএনপি থেকে মনোনীত করা হয়েছে। কিন্তু আপনি একটু মাঠে খবর নেন, কার বেশি জনপ্রিয়তা রয়েছে, তার কতটুকু ভোটের সামর্থ্য রয়েছে ভোট করার মতো। ভোট তো শুধুমাত্র নির্বাচনে দাঁড়ানো না, প্রত্যেকটা আসনে কেন্দ্রে পোলিং এজেন্ট দেয়া, তার লোকবল থাকা, এবং বিভিন্ন বিষয় আছে। সেটি কিন্তু আসলে এই সমঝোতার কারণে যেটি হয় যে অনেক যোগ্য প্রার্থী আমরা হারাচ্ছি, এবং অযোগ্য প্রার্থীদের আমাদের কাঁধে খুব শীঘ্রই হয়তো চেপে বসতে যাচ্ছে বলে আমি মনে করছি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।